যে সকল রাজনীতিবিদরা লেখাপড়ার বিষয়ে গুরুত্ব দিচ্ছেন সেটা অবশ্যই প্রশংসনীয়। আপনারা শুধুমাত্র টক শোতে আপনাদের প্রতিপক্ষ রাজনীতিবিদদের শুধুমাত্র এই নসিহতটা করবেন না যে আপনারা লেখাপড়া করেন, আপনারা পড়াশোনা করে আসেন। আপনারা সরকারকে বলবেন, আপনারা প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে যাবেন এবং আপনারা এটা নিশ্চিত করবেন কোন শিক্ষা প্রতিষ্ঠানের কোন শিক্ষার্থী স্কুল চলাকালীন সময়ে, কলেজ চলাকালীন সময়ে বা বিশ্ববিদ্যালয় চলাকালীন সময়ে তারা তাদের প্রতিষ্ঠানের বাইরে থাকতে পারবেন না। সবাইকে শুভেচ্ছা। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে লেখাপড়া বা পড়াশোনা করা। কথাটা কেন বললাম, এই ভিডিওটা বা এই আলোচনাটা আপনারা দেখেছেন সবাই। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে একটি রাজনৈতিক টক শো বা আলোচনাতে দুটি আলোচিত রাজনৈতিক দলের দুজন নেতা এসেছিলেন। একজন বয়সে একটু তরুণ, আরেকজন একটু সিনিয়র এরকম। তো আলোচনার এক পর্যায়ে তরুণ রাজনীতিবিদ সিনিয়র রাজনীতিবিদকে বলছেন যে আপনারা পড়াশোনা করে আসুন। অর্থাৎ তরুণ রাজনীতিবিদ সিনিয়রকে বলছেন যে আপনারা লেখাপড়া করে আসুন বা হয়তো আপনাদের লেখাপড়ার ঘাটতি আছে। তো লেখাপড়ার বিষয়ে উপদেশ দেওয়া বা নসিহত করা এটা তো খুব ভালো একটা বিষয়, এবং আমরা গুরুত্ব সহকারে দেখছি যে আমাদের রাজনীতিবিদরা লেখাপড়ার উপরে বা পড়াশোনার উপরে খুবই গুরুত্ব দিচ্ছেন। এটা ভালো একটা দিক। তো আমরা কি এটা দেখছি কিনা যে রাজনীতিবিদরা তো একজন আরেকজনকে বলছেন পড়াশোনা করতে বা লেখাপড়া করে আসতে। তারা যে দেশের যত আপাময় শিক্ষার্থীরা রয়েছেন, দেশে যত ছাত্রছাত্রীরা রয়েছেন, বিশ্ববিদ্যালয় পর্যায়ে, কলেজ পর্যায়ে বা স্কুল পর্যায়ে, তাদেরকে কি রাজনীতিবিদরা বলছেন যে তোমরা পড়াশোনা করো, তোমরা লেখাপড়া করো, তোমরা স্কুলে যাও? সেটা বোধহয় তারা বলছেন না। কারণ আমরা দেখি যে সকল কর্মসূচিতে, রাজনৈতিক কর্মসূচি, আন্দোলন কর্মসূচি বা অনেকে যেটাকে মব বলেন, ভায়োলেন্স বলেন, সেখানে সকল বয়সের ছেলেমেয়েরা চলে আসছে, স্কুল পর্যায়ের, কলেজ পর্যায়ে, বিশ্ববিদ্যালয় পর্যায়ে। তখন কিন্তু আমাদের রাজনীতিবিদরা বলছেন না যে তোমরা লেখাপড়া করো, তোমরা পড়াশোনা করো, তোমরা এখানে কেন এসেছো, তোমাদের এখন তো সেটা স্কুল টাইম বা কলেজ টাইম। গত বছর 5ই আগস্টের বহু আগে থেকে যারা বিগত সরকারের ফ্যাসিস্ট কার্যকলাপ বা রেজিমের বিরুদ্ধে যারা কথা বলেছেন, তাদের মধ্যে গুরুত্বপূর্ণ একজন হচ্ছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ এবং সাংবাদিক বিভাগের একজন শিক্ষক, যার নাম বললে আপনারা সবাই তাকে চিনবেন, তার নামটা বলছি না। তিনি ফেসবুকে তার ক্লাসরুমের একটা ছবি দিয়েছেন। অর্থাৎ তিনি হয়তো লেকচার দিয়েছেন বা শিক্ষার্থীদের সাথে তার যে কনভারসেশন বা অ্যাক্টিভিটিস ছিল সেটা তিনি সম্পন্ন করেছেন। করার পরে তিনি ক্লাসে শিক্ষার্থীদেরকে একটি কাজ দিয়েছেন, দিয়ে তিনি দরজার কাছে এসে একটা ছবি তুলেছেন। খুবই অল্প সংখ্যক শিক্ষার্থী ক্লাসে উপস্থিত। তারপর তিনি সেটা ফেসবুকে পোস্ট করে লিখেছেন যে আমি আমার বিশ্ববিদ্যালয় পর্যায়ের ক্লাসরুমে বানর নাচানো ছাড়া আর যা যা করণীয় সবই আমি করেছি, কিন্তু আমার শ্রেণীতে আমি শিক্ষার্থীদের উপস্থিত করতে পারিনি এবং তারা উপস্থিত হয় না। অন্যান্য যারা বর্তমানে বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে পড়েন তারা এই চিত্রটা হয়তো রিলেট করতে পারবেন। অর্থাৎ বিশ্ববিদ্যালয় পর্যায়েও শিক্ষার্থীরা ক্লাসে নিয়মিত উপস্থিত থাকেন না। এবার আসি কলেজ পর্যায়ে। খুব সম্প্রতি জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত ঢাকার একটি কলেজে আমি গিয়েছিলাম, খুবই স্বনামধন্য কলেজ। সেখানে গিয়ে দেখলাম এক ক্লাসরুমে একজন শিক্ষার্থী বসা এবং একজন শিক্ষক তিনি দাঁড়িয়ে ক্লাস নিচ্ছেন। অর্থাৎ শিক্ষক এবং ছাত্রের অনুপাত 1:1, খুবই ভালো। আরেক ক্লাসরুমে গেলাম, সেখানে গিয়ে দেখলাম একজন শিক্ষিকা তিনি ক্লাস নিচ্ছেন, সেখানেও 2জন বা 3জন বসা, শিক্ষিকাও বসা, তারাও ক্লাস নিচ্ছেন। দেখে বোঝার উপায় নেই এটা ক্লাস চলছে। তো সেখানকার এক শিক্ষার্থী, যে আবার আমার প্রাক্তন শিক্ষার্থী, তাকে আমি প্রশ্ন করলাম যে এমন কেন? সে বলল, স্যার আমাদের সময় এরকম ছিল, ক্লাসরুমে শিক্ষার্থীরা আসে না। আপনাদের মনে আছে যে আমাদের দেশে এই যে শিক্ষার্থীদের যে পড়াশোনা একটা অনীহা, পড়াশোনা ছাড়া অন্য সব কাজে তাদের প্রচুর আগ্রহ, কিন্তু পড়াশোনায় তাদের একটা অনীহা, এটা কিন্তু লক্ষণীয়। 5ই আগস্টের পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক ছেলেরা মজা করে হোক, ট্রল করে হোক বা স্যাটায়ার করে হোক অনেক ধরনের পোস্ট দেয়। আমরা সবাই সে পোস্টগুলো দেখি। সেখানে একটা কথা খুব গুরুত্ব সহকারে কিন্তু আমরা দেখেছি, সেখানে ছাত্ররা বলেছে মজা করেই হোক যে কোথায় কোন সরকার ফেলতে হবে, কোন দেশের কোন আন্দোলন করতে হবে সেটা আমাদেরকে বলেন, কিন্তু আমাদেরকে প্লিজ পড়াশোনার কথা বললেন না বা আমাদেরকে এখন পরীক্ষা দেওয়ার কথা বললেন না। অর্থাৎ পরীক্ষা দেওয়াটা তাদের কাছে অনেক বেশি কঠিন কাজ বা পড়াশোনা করাটা তাদের কাছে অনেক কঠিন কাজ আন্দোলন করার চাইতে বা কোনো একটা সরকার পতন করার চাইতে।
এটা হয়তো তারা দুষ্টামি করে বলেছেন বা মজা করে বলেছেন, কিন্তু আপনারা যারা একটু চিন্তা করেন তারা এই মজার সাথে কিন্তু সত্যের সাথে একটা সম্পর্ক তৈরি করতে পারবেন। সাম্প্রতিক সময়ে আমাদের দেশে অনেকগুলো আন্দোলন হয়েছে, যে আন্দোলনে কোনো না কোনোভাবে শিক্ষার্থীরা, বিশেষ করে কলেজ এবং বিদ্যালয় অর্থাৎ স্কুল পর্যায়ের শিক্ষার্থীরা জড়িয়ে গেছে। আপনাদের মনে আছে যে 2018 সালে যে কোটা আন্দোলন হলো, সেখানে কিন্তু বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি অনেক স্কুল কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছে। তারপরে একই সাথে হলো সেখানে নিরাপদ সড়ক চাই আন্দোলন, এবং সেই আন্দোলনটা কিন্তু মূলত স্কুল পর্যায়ের শিক্ষার্থীরা কিন্তু সেই আন্দোলনটা করেছে। তার ঠিক 2 বছর পরে অর্থাৎ 2020 সালে সারা বিশ্বে চলে আসলো মহামারী করোনা ভাইরাস। সে সময় যে প্রায় 2 বছরেরও অধিক সময়টা লেখাপড়া কিভাবে বিঘ্নিত হয়েছে, শিক্ষার্থীরা সম্পূর্ণই বিদ্যালয় বা প্রতিষ্ঠান বিমুখী ছিল। তারপরে 2024 সালে হলো সারা বিশ্ব কাঁপানো জুলাই গণঅভ্যুত্থান। এর মাঝে আবার 2022-23 সালে সরকার একটা নতুন কারিকুলাম প্রবর্তন করেছিল। সেই নতুন কারিকুলামের কাজকর্ম কি ছিল, বা সেটা লার্নিং অ্যাক্টিভিটিস বা ফিডব্যাক অ্যাক্টিভিটিস বা মূল্যায়ন পদ্ধতি কি ছিল, এটা নিয়ে প্রচুর সমালোচনা হয়েছে। আপনারা সবাই সেগুলো জানেন। খেয়াল করে দেখেন, এই যে প্রত্যেকটা ঘটনা, অর্থাৎ 2008-এর কোটা আন্দোলন, নিরাপদ সড়ক আন্দোলন, 20-এর করোনা ভাইরাস, বা আপনারা 23-এর বা 22-এর নতুন কারিকুলাম এবং 24-এর যে গণঅভ্যুত্থান, এই সম্পূর্ণ ঘটনাবলী থেকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা তাদের পাঠ্য বই, তাদের শিক্ষা প্রতিষ্ঠান এবং লেখাপড়া থেকে তারা বিমুখ হয়েছে, তারা দূরে সরে গেছে। তাদের কাছে আন্দোলন, রাষ্ট্রচিন্তা অনেক বেশি গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এটা সত্যি, রাজনৈতিক সচেতনতা সবারই প্রয়োজন, তবে তার আগে প্রয়োজন নিজেদেরকে প্রস্তুত করা। যথাসময়ে নিজেদেরকে প্রস্তুত করতে না পারলে এই বয়স যখন হয়ে যাবে, তখন টকশোতে গিয়ে বলতে হবে একজন আরেকজনকে, আপনারা লেখাপড়া করেন, আপনারা পড়াশোনা করেন। একটা বিতর্ক আমাদের মধ্যে থাকতে পারে যে কটা বই পড়লে বা আসলে কি লেখাপড়া করলে মানুষ তাদেরকে বলা যেতে পারে যে আপনি শিক্ষিত বা আপনি যথেষ্ট লেখাপড়া করেছেন। সেদিন যে টকশোতে দুজন বিতর্ক করলেন বা একজন আরেকজনকে বললেন যে আপনি পড়াশোনা করে আসেন বা আপনি লেখাপড়া করে আসেন, যতটুকু শুনেছি তিনি সিলেটের একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, এবং যাকে বলছেন তিনিও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী। খেয়াল করে দেখেন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, তাদের দিকেই যখন এই প্রশ্ন আসে বা এই তীর আসে, আপনারা পড়াশোনা করে আসেন বা আপনাদের পড়াশোনার ঘাটতি আছে, তাহলে বাকি যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে বা বাকি যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলোর অবস্থাটা কেমন? অনেকেই অনেক চাকরি করেন বা জব করেন, অনেকে এসএসসির পর থেকে চাকরি করা শুরু করেন, অনেকে ইন্টারমিডিয়েটের পর থেকে শুরু করেন। তবে খুব স্ট্যান্ডার্ড একটা প্র্যাকটিসটা হলো এরকম যে গ্র্যাজুয়েশন বা ডিগ্রির আগে যে সকল চাকরি বা জব করা হয় সেগুলোর এক্সপিরিয়েন্সটা অনেক প্রতিষ্ঠান কাউন্ট করেন না। তারা ডিগ্রি বা গ্র্যাজুয়েশন বা অনার্স পাশ করার পর থেকে তিনি যে জবগুলো করেন সেই এক্সপিরিয়েন্সটা কাউন্ট হয়। কেন কাউন্ট হয় তারও কিছু ব্যাখ্যা আছে। এখন প্রশ্ন হচ্ছে যে অনেকে অনেক বই পড়েন, অনেকে ছোটবেলা থেকে অনেক গল্পের বই পড়েন, বা দেখা যায় অনেক বিখ্যাত বইয়ের ছোট সংস্করণ থাকে, সেগুলো অনেকে 10 বছর 12 বছর 13 বছর থেকে পড়া শুরু করেন। কিন্তু আমরা জানি একই বই যদি মানুষ 12 বছর পরে তার যে উপলব্ধি হবে, সে যখন আবার 25 বছরে পড়বে, 40 বছরে সে একই বই পড়বে, 60 বছরে সে যখন একই বই পড়বে, তার রিডিং, তার চিন্তা, সেখান থেকে তার প্রাপ্তি, সেটা অনেক পার্থক্য ঘটবে। তাহলে মানুষ কতটা বই পড়েছে যদি আমরা ধরি যে 18 বছর থেকে, যদি একটা টাইম ধরি, আমরা এটা ধরলাম যে 18 বছরটা তার জন্য একটা, সে বাংলাদেশের নাগরিক হচ্ছেন, সে ভোটার হচ্ছেন, 18 বছর বয়স। সে 18 বছর বয়স থেকে ধরলে যদি কারো বয়স 28 হয় বা 30 হয়, তাহলে সে সময় পায় কত? 12 বছর, 10 বছর, বা কারো কারো ক্ষেত্রে সেটা 8 বছর হতে পারে। 8 বছর সময়ে একটা মানুষ কতটা বই পড়তে পারে জীবনে? এই 8 বছর 10 বছর সময়ের মধ্যে তার একাডেমিক পড়াশোনা আছে, তার টার্ম পরীক্ষা আছে, তার থিসিস লেখা আছে, তার চাকরি ইন্টারভিউ সে অবশ্যই দেয়, সে চাকরি ইন্টারভিউর পড়া আছে। এছাড়া আমাদের জীবন যাপনের প্রচুর কাজ রয়েছে। এই 8 বছর 10 বছর একটা মানুষ তার জীবনে প্রচুর কাজ করলে সে সর্বোচ্চ বই পড়লে কটা বই পড়তে পারে? আবার বই পড়ারও তো অনেক ব্যাপার আছে। লেখকের দৃষ্টিকোণ থেকে বই পড়া, পাঠকের দৃষ্টিকোণ থেকে বই পড়া, অনেকে বই পড়াকে বলছেন স্ক্যানিং, স্কিমিং, আরো অনেক ব্যাপার স্যাপার থাকে। কাজে আমি বইয়ের পর বই পড়ে গেলাম সেটা গুরুত্বপূর্ণ না। আমি যদি মোটামুটি স্ট্যান্ডার্ড, যতটুকু আমরা বলি যে বুঝে শুনে বই পড়া, সেটাও যদি পড়েন, তাহলে 8 বছর 10 বছর একটা মানুষ কতটা বই পড়তে পারে? কিন্তু এখন মজার বিষয় হচ্ছে, যারা এই 8 বছর 10 বছর বই পড়েছেন, তারা এখন 40 বছর 50 বছর 60 বছর যাবৎ যারা বই পড়ছেন, তাদেরকে বলছেন আপনারা পড়াশোনা করে আছেন, আপনাদের পড়াশোনার ঘাটতি আছে।
এবং খুব ভালো করে খেয়াল করেন, যাদের বয়স এখন 28, 30 বা 26, তারা কিন্তু 2018 সালের কোটা আন্দোলনের সে আন্দোলনের সময়টা, 2020 সালের করোনা ভাইরাসের সময় লেখাপড়া বিবর্জিত যে সেই সময়টা, তারপরে 2023, 22 এই সময়টার যে নতুন কারিকুলাম, সেই কারিকুলামের সময়টা, 2024-এর গণ অভ্যুত্থান, পুরো সময়টা তারা পার করে এসেছে। এবং সেই সময়ে প্রায় অনেকবার, বিশেষ করে করোনার সময় তো সম্পূর্ণ সময়টাই গেল অটোপাস দিয়ে, তারা সে অটোপাস করে এসেছে। সে অটোপাস করে এসেছে এই ধরনের মানুষজন যখন সিনিয়রদেরকে বলেন, যারা 60 বছর 70 বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছেন, তাদেরকে যখন বলা হয় যে আপনারা পড়াশোনা করে আসেন, আপনাদের পড়াশোনার ঘাটতি আছে, তখন আমরা একটু চিন্তায় পড়ে যাই। এজন্য চিন্তায় পড়ে যাই যে আমরা তো কোনোদিন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বড় কোনো বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পাইনি, তাহলে আমাদের অবস্থাটা কি হবে? অনেকের মধ্যে একটা ধারণা আছে যে যদি কার্ল মার্কসের দু একটা লেখা বা অ্যাঙ্গেলসের দু একটা লেখা কিংবা গ্রামসি বা ফুকো বা রুহিনিয়ার, ওনাদের যদি আমরা দু একটা লেখা পড়তে না পারি, তাহলে বোধহয় শিক্ষিত বলা যায় না, বা আমরা যে লেখাপড়া করেছি সেটা বলা যায় না। এখন প্রশ্ন হচ্ছে যে আমাদের দেশে রাজনীতিবিদদের মধ্যে যারা কথায় কথায় বা লেখায় বা তাদের বক্তব্যে খুব ঘন ঘন কার্ল মার্কসকে উদ্ধৃত করেন বা গ্রামসিকে উদ্ধৃত করেন, ফুকোকে উদ্ধৃত করেন, এই যে 71 সালের পরের রাজনীতিতে তাদের অবস্থানটা কোথায়? তারা যে লেখাপড়া করলেন, যদি আমরা ধরে নিই যে এগুলো যারা পড়েন তারাই শিক্ষিত মানুষ, তো এই শিক্ষিত মানুষগুলো এই যে 71 সালের পরে 54 বছর স্বাধীনতার, এই 54 বছরের দেশে রাজনীতিতে বা ভোটের জায়গাতে কতটুকু জায়গা করে নিতে পেরেছেন? তারা কতটা জনগণের সাথে সম্পৃক্ত হতে পেরেছেন? এবং শুধু বাংলাদেশ না, সারা বিশ্বের দিকে তাকান, একই অবস্থা। কিন্তু সারা বিশ্বের মানুষই কিন্তু লেখাপড়া করে। নাকি আমরা বলবো সেই তরুণ রাজনীতিবিদদের মতো সারা বিশ্বের বড় বড় রাজনীতিবিদদেরকে যে আপনারা তো লেখাপড়া করেন না, আপনারা লেখাপড়া করে আসেন, লেখাপড়া করে আসেন না বিধায় তো আমেরিকাতে, ইউরোপে বা অন্যান্য দেশে আপনাদের সমাজতন্ত্র কায়েম হয়নি। আজকের এই আলোচনা থেকে এটাই প্রত্যাশা করব, যে সকল রাজনীতিবিদরা লেখাপড়ার বিষয়ে গুরুত্ব দিচ্ছেন সেটা অবশ্যই প্রশংসনীয়। আপনারা শুধুমাত্র টক শোতে আপনাদের প্রতিপক্ষ রাজনীতিবিদদের শুধুমাত্র এই নসিহতটা করবেন না যে আপনারা লেখাপড়া করেন, আপনারা পড়াশোনা করে আসেন। আপনারা সরকারকে বলবেন, আপনারা প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে যাবেন এবং আপনারা এটা নিশ্চিত করবেন কোন শিক্ষা প্রতিষ্ঠানের কোন শিক্ষার্থী স্কুল চলাকালীন সময়ে, কলেজ চলাকালীন সময়ে বা বিশ্ববিদ্যালয় চলাকালীন সময়ে তারা তাদের প্রতিষ্ঠানের বাইরে থাকতে পারবেন না। আপনারা যারা আমার কথা শুনলেন, আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।